আপনাদের সকলকে আমি আবারও আমন্ত্রণ জানাচ্ছি আজকে ক্রিমিনাল লয়ের উপর এই আইন বিষয়ক অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি আজম এন্ড কো সলিসিটরস এর প্রিন্সিপাল সলিসিটর শফিউল আজম। আজকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি, যেটা আপনারা শুনবেন। অনেকেই প্রচুর আমার ক্লায়েন্টরা আমার কাছে আসে, সেক্সুয়াল অ্যাসল্ট এলিগেশন তারা ফেস করতেছে এবং রেপ এলিগেশন ফেস করতেছে। এই যে আজকে যেটা দেখাচ্ছি সেটা হলো কি, প্রেস্টন ক্রাউন কোর্টের জাজ 22 বছর বয়স্ক একটা মেয়েকে 8.5 বছরের জেল হাজত দিয়েছে, কারণ সে মিথ্যা এলিগেশন পুলিশের কাছে এশিয়ান ম্যানদের এগেনস্টে করেছে। এবং জাজ বলছে কি, আপনার there was no explanation for why the defendant made the allegations, which he described was complete fiction. জাজ বলছে কি কি কারণে সে এত মিথ্যা কথা এগুলো পুলিশের কাছে বলল। জাজ রবার্টস আলথাম, আপনার প্রেস্টন ক্রাউন কোর্টের জাজ, হ্যাঁ, কেন এই মিথ্যা কথা বললো, এইটা আমি কোনো এক্সপ্লেনেশন মানে দেখছিলাম না। এবং সে আরো বলছে কি, it is troubling to say the least that she shows no significant signs of remorse. এবং এটা খুবই ট্রাবলসাম ছিল যে বুঝতে, যে সে কোনো আসলে একটা রিমোর্স, অনুশোচনা বলতে একটা জিনিস আছে। এত মিথ্যা কথা বলছে সে, যেগুলো প্রমাণিত হয়েছে। একজনের যে একটা রিমোর্স করতে হয়, অনুশোচনা দেখাতে হয়, সেটা সে করে নাই, জাজ বলছে। এবং জাজ আরো বলছে কি, unless and until the defendant chooses to say why she has told those lies, we will not know. যে যতক্ষণ পর্যন্ত না এই 22 বছর বয়স্কা মহিলা এটা নিজের থেকে বলবে কেন সে এই মিথ্যা অপবাদগুলো, অভিযোগগুলো পুলিশের কাছে করেছে, না বলা পর্যন্ত আমরা এটা বুঝতে পারবো না, এটা আমরা জানতে পারবো না। তার নাম ছিল আপনার একটা, মানে ওই যে মেয়েটা, তার নামটা আমি বলতে যাচ্ছি না, কারণ যদিও এটা ওয়াইডলি আপনার বিভিন্ন নিউজের মধ্যে, বিবিসিতে, আইটিভিতে, সব জায়গায়, ন্যাশনাল টিভি চ্যানেলগুলো তো ব্রডকাস্ট করা হয়েছে এই স্পিচ, আপনারা যেটা শুনছেন সেটা। আর আজকে আমি এনটিভিতেও দেখাচ্ছি, সেটা আপনারা শুনছেন। এবং in statements read to the court on Monday, ওই সময় এক সোমবার দিন, three of the men, আপনার সে যেগুলো অ্যাকিউজ করেছিল, যাদের বিরুদ্ধে তিনজন মানুষ, তারা described attempts to take their own life following her allegations. তারা বলছিল কি, আমরা আমাদের নিজেদেরকে হত্যা করতে চেয়েছিলাম এই অভিযোগগুলো আসার পরে। এগুলোর পরে আমরা এত অশান্তির মধ্যে ছিলাম, এগুলো এত মিথ্যা অপবাদ, আমরা নিজেরা নিজেদেরকে আপনার কিল করতে চেয়েছিলাম। এগুলো আপনার কোর্টের মধ্যে ওরা বলছে যে আমরা নিজেদেরকেই আত্মহত্যা করতে চেয়েছিলাম। এবং সে বলছে কি, she thanked the judge after he sentenced her. এই মেয়েটা জাজকে ধন্যবাদ দিয়েছিল তাকে মানে সাজা দেওয়ার জন্য, সাজা পরে তাকে ধন্যবাদ দিয়েছিল এই মেয়েটা। এইটা খুবই লোমহর্ষকর ঘটনা যে অনেক অনেকগুলো অ্যাকুজেশন সে এই এশিয়ান ম্যানদের এগেনস্টে করেছিল, যেটা অনেক দিনের লম্বা একটা ট্রায়াল হয়েছিল প্রেস্টন ক্রাউন কোর্টের মধ্যে। এবং পরে প্রমাণিত হয়েছিল যে তার অভিযোগগুলো মিথ্যা অভিযোগ, এবং এগুলো বিপুল ভাবে বিভিন্ন ন্যাশনাল মিডিয়ার মধ্যে আপনার পাবলিশ হয়েছিল। দর্শক, আমি শর্ট একটা ব্রেকে যাচ্ছি, ব্রেকের পরে এখন আজান হচ্ছে,
আজান হবে, এরপরে আমি আবার ফিরে আসবো, আপনারা জাজের ভিডিওটা স্পিচটা আরো শুনবেন। আপনাদের সকলকে আমি আবারও আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্রিমিনাল লয়ের এই আইন বিষয়ক অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি আজম এন্ড কো সলিসিটরস এর প্রিন্সিপাল সলিসিটর শাফিউল আজম। আপনারা দেখছেন প্রেস্টন ক্রাউন কোর্টের জাজের ছবি, এই আমার পাশেই এটা দেখা যাচ্ছে। এই সে সেন্টেন্সিং রিমার্ক গুলো যে কোর্টের মধ্যে স্পিচ দিচ্ছিল, সেই ভিডিওটা আমরা আজকে আপনাদেরকে দেখাচ্ছিলাম। এখানে সে অনেক কথাগুলো বলছে। সে মেয়েটা কোনো ধরনের আপনার রিমোর্স করে নাই এত মিথ্যা কথা বলার পরেও। এবং রামজান, যে এশিয়ান ম্যান যার বিরুদ্ধে, বিজনেসম্যান যার বিরুদ্ধে সে কমপ্লেন গুলো করেছিল, এবং মেয়েটা বলছিল তাকে ট্রাফিকিং করা হয়েছিল, তাকে, তার বিরুদ্ধে সেটা বলছে। এবং I have had countless death threats made over social media from people all over the world because of what they thought I was involved in. সে এই রামজান যে আপনার এশিয়ান ম্যান, সে বলছে আমি মানে কাউন্টলেস, অসংখ্য অগণিত থ্রেড আমার কাছে করা হয়েছিল আমাকে মানে মারার জন্য, আমাকে মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাকে ইয়া করেছিল, থ্রেট করেছিল। কারণ এই অসংখ্য থ্রেট গুলোর কারণটা হলো কি, তারা মনে করে ওই মেয়ে যে কমপ্লেন করেছে, অ্যাকিউজেশন যেগুলো করেছে পুলিশের কাছে, এগুলো সত্য। তাহলে এগুলো যদি সত্য হয়ে থাকে, একটা 22 বছর ইয়াং মেয়ে এতগুলো সেক্সুয়াল অ্যাসল্টের এলিগেশন করেছে, এই ব্যক্তির কাছে প্রচুর পরিমাণে অগণিত আপনার তার কাছে থ্রেট আসছিল, আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার কাছে আসছিল। এবং সে বলছিল কি, এই রমজান সে গ্রুমিং করেছিল তাকে ফ্রম দ্য এজ অফ 12 and put her to work in brothels in Amsterdam. এবং বলছে কি তাকে আমস্টারডাম একটা ব্রথেল, পতিতালয়ে তাকে রেখেছিল ওখানে, and sold her at an auction there, এবং তাকে বিক্রি করেছিল একটা অকশনের মাধ্যমে ওখানে আমস্টারডামে নিয়ে গিয়েছিল। But the court heard that, কিন্তু কোর্ট শুনছে কি, at the time she was in Netherlands, সে যখন নেদারল্যান্ডে ছিল তখন her bank card was being used at a barbecue in Baro. ওই বারোতে একটা বারবিকিউতে, সরি বিএনকিউ শপের মধ্যে তার ব্যাংকের কার্ড, দেখেন আপনার কত মানে যে ইনভেস্টিগেশন এনকোয়ারিজ গুলা কত প্রচুর, কিভাবে ইন্টেন্সিভ আপনার এক্সটেন্সিভ ইনভেস্টিগেশন গুলো হয়। সে বলছে কি তাকে আমস্টারডামে নেওয়া হয়েছিল, পতিতালয়ে নেওয়া হয়েছিল, তাকে বিক্রি করা হয়েছিল, তাকে ব্রথেলের মধ্যে নেওয়া হয়েছিল। কিন্তু সে যখন আমস্টারডামে গেছে, দেখা গেছে তখন তার ব্যাংকের কার্ডটা ভারতে ইউজ করা হয়েছিল একটা বিএনকিউতে শপে। সুতরাং তার ব্যাংকের কার্ড যদি বিএনকিউতে ওই ইউকে ভারতে যদি ইউজ করা হয়, তাহলে তার পক্ষে তো ওই সময় আমস্টারডামে থাকা সম্ভব না। তাহলে এগুলো সব মিথ্যা প্রমাণিত হয়েছে। এবং অনেকগুলো মিথ্যা আপনারা শুনবেন জাজের মুখেই, কারণ এটা অনেকগুলো জাজ বলবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি বেশি কথা বলতে চাই না, সময় নিতে চাই না, আপনারা শুনেন জাজের ভিডিওটাই। আমি কন্ট্রোল রুমকে রিকোয়েস্ট করছি আপনারা প্লিজ জাজের ভিডিওটা এখন আবার প্লে করেন। Certain parts were readily disprovable. She had been to Amsterdam, but with her sister and her sister's partner. To save money, they had all three shared a hotel room at night and were in each other's company all day. At trial, the defendant tried to claim that the attempt to sell her by Mr. Ramzan happened on this trip, but her sister and her sister's partner gave evidence to the effect that she was never out of their sight. The females she named as co-victims of trafficking were spoken to.
Many were profoundly upset by the suggestion. Some gave evidence at court, but many of the statements denying they'd ever been trafficked were agreed and read at trial. None of them had been trafficked. During the investigation, Mr. Ramzan was arrested. He'd never really met the defendant, had nothing whatsoever to do with trafficking, had never been alone in a room with her, let alone had sex with her. He described in court his utter consternation at being publicly arrested on the promenade in Walney Island and questioned by the police. I'll set out more of the impact of this offending upon him and his family later in these remarks. The defendant set about seeking to back up her allegations against Mr. Ramzan and the fictitious traffickers. She did so in a number of ways. I will summarise here only some of them. She manipulated people with whom she was in contact via Snapchat to contact her. She would rename these people in her phone with the names of supposed traffickers. She would induce sexual messages from them and take a screenshot of those messages. Thus it would appear that she had a message with a sexual overtone from someone with the name of one of the supposed traffickers. When she was in the police station, she would elicit such messages to ensure that there was live evidence of the supposed traffickers pestering her. A number of these people came to court to give evidence. One young man from Essex had been rebadged by the defendant in her phone as Shaggy, the name of one of the supposed people traffickers from Barrow. He was in fact a young man from Essex who'd had little contact with the defendant. She'd told him she was from Portsmouth and cultivated a friendship with him to create messages she could later use. Another was a vague school acquaintance who wanted a relationship with her. He was renamed to Haram or Rami. She then took screenshots of these messages, falsely appearing to come from Haram or Rami, so that she could say they were evidence of her being trafficked. The defendant manipulated friends and work colleagues to involve them unwittingly in her deceptions. She invented people in her phone who simply didn't exist. She sometimes used two phones, one to send and one to receive messages from supposed traffickers or trafficked women. She would then take screenshots of those messages. There were other types of message she created. She would inflict unpleasant injuries on herself, which she later attributed to fictitious traffickers. She wrote letters to herself, supposedly from Rami. She made false diary entries. Based upon the evidence I have heard, I'm sure of all of the matters which I've set out above. It follows that in relation to count 5, she is to be sentenced on the basis of all of the particulars under paragraph A and paragraph B. I turn to count 6. Whilst the defendant had refused to participate in a witness protection programme, she did agree to be temporarily housed by the police in a hotel close to Kendal police station. The police arranged for her to have a job there. These events happened during the time frame of count 5. However, because the issue was completely different to the remainder of count 5, it was reflected in a separate count. It's convenient to deal with it at this stage. On the 30th of June 2019, the defendant left the hotel provided by the police and travelled to Blackpool by train. She'd already booked herself a hotel room there. The undisputed evidence was that she checked into her room and spent most of her time there. When she did go out, she was alone and on foot. She was seen on video to make a note of on her phone of the vehicle registration number of a car and the details of a takeaway restaurant. Having done so, she went to a shop, bought some food, sat in her hotel room and watched YouTube videos. The next day, she got up late and made her way to Preston. The police and her family were worried about her. She had ignored their messages. Eventually, police officers traced her to Preston and met her there. She was driven home to Barrow-in-Furness, and in the early hours of the morning, Detective Inspector Nutter came to meet her, worried as to what had happened. The defendant was later to tell the police in great detail
that the traffickers had found her in Kendal and instructed her to go to Blackpool. There, she said, she was met by Mr. Ramzan and threatened with a violent death. She was made to visit 4 premises, and at each she was brutally raped by multiple men. The car whose registration number she had noted down was, she said, used to transport her between properties. A flat above the takeaway, whose details she had noted down, was for the venue for one of these attacks. Officers took her to Blackpool twice to try and identify the locations of these places. This account was all completely false. Eventually, confronted by incontrovertible evidence, she was forced to accept that none of this was true. She was later to claim at trial that she was forced to give this false account by the traffickers, but I ruled that duress was not available to her. Indeed, I am sure that no one pressured her to go to Blackpool at all. She did so entirely of her own volition in order to make up false allegations against Mr. Ramzan and others. দর্শক, আপনারা স্পিচ শুনছেন, জাজের স্পিচ। আপনার অনেকগুলা কথা সে একের পর এক বলে যাচ্ছিল যে সে কিভাবে কিভাবে মিথ্যা কথা বলেছে, কিভাবে কমপ্লেন গুলো পুলিশের হাতে গেছে, এবং এগুলো সব সে একের পর এক বলে যাচ্ছিল, এবং সব ফলস, এগুলো সব মিথ্যা। এই অ্যাকুজিশন গুলো করা তার পক্ষে সম্ভব ছিল না, এগুলো ঘটানো সম্ভব ছিল না, এবং আপনারা শুনছেন জাজের মুখেই। সেখানে আরেকটা সে বলছে কি, she gave information to the police, an account she gave to the police of being taken to Blackpool. তাকে ব্ল্যাকপুলে নিয়ে যাওয়া হয়েছিল, where she said this Asian man threatened her. আমি তার নাম বলছি না, এটা না বলাটাই ভালো, এবং তাকে হুমকি দিয়েছিল, and she was taken to different addresses and forced to have sex with men. এবং তাকে বলছে তাকে নিয়ে ব্ল্যাকপুলে তাকে নিয়ে যাওয়া হয়েছিল, এবং ব্ল্যাকপুলে নিয়ে যাওয়ার পরে তাকে হুমকি থ্রেট করা হয়েছিল, এবং তাকে বিভিন্ন অ্যাড্রেসে নিয়ে যাওয়া হয়েছিল, এবং তাকে ফোর্স করা হয়েছিল বিভিন্ন ডিফারেন্ট ম্যানের সাথে সেক্স করার জন্য। আপনারা এগুলো জাজের মুখেই শুনছেন। আরো আমরা কন্টিনিউ করব। আমি শর্ট একটা ব্রেকে যাচ্ছি, ব্রেকের পর আমি আবার ফিরে আসব। আমি সেলিস্টার শাফিউল আজম, আজম এন্ড কো সেলিস্টার্স এর প্রিন্সিপাল। আপনারা সবাই আমার সাথেই থাকুন, আমরা জাজের স্পিচটা আরো কন্টিনিউ করব নেক্সট সেগমেন্টে।